সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমি আজকে অনার্স চতুর্থ বর্ষের অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের প্রথম লেকচার নিতে যাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে ইন্ট্রোডাকশন অংশটুকু আমরা পড়াবো, যেখানে ইন্ট্রোডাকশনের যে আমরা অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের ডেফিনেশন এবং স্কোপ নিয়ে আলোচনা করব। আর আরেকটা বিষয় আমরা পড়াবো, সেটা হচ্ছে টিলেজ। টিলেজের আমরা সেখানে পারপোজ, টাইপস, মেরিটস এন্ড ডিমেরিটস, এগ্রিকালচার ইমপ্লিমেন্টস, এই বিষয়গুলি আমরা আজকে আমাদের পড়াবো। তো আমরা এখন লেকচারে চলে যাই। আমরা যদি খেয়াল করি যে অ্যাগ্রোনমিতে এই যে আমরা একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে অনেক বড় একটা জমি দেখা যাচ্ছে, যে জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হচ্ছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে অ্যাগ্রোনমি মূলত আমাদের ফসলি জমি নিয়ে কাজ করে। এবং আমরা সেখানে সংজ্ঞাটাই দেখি যে অ্যাগ্রোনমি শব্দ দুটি অ্যাগ্রোস বা জমি, ম্যানেজ বা ব্যবস্থা থেকে এসেছে। অতএব কৃষি তত্ত্ব বা অ্যাগ্রোনমি হলো শস্য উৎপাদনের জন্য জমির যথাযথ ব্যবস্থাপনা। কৃষি বিজ্ঞানের যে শাখায় যথাযথ মৃত্তিকা ব্যবস্থাপনার আলোকে বা সেখানে আমরা শস্য বা ফসল উৎপাদনের বিভিন্ন নীতি ও কলাকৌশল নিয়ে বিশদ আলোচনা পর্যালোচনা করা হয়, সেটাকে আমরা কৃষি তত্ত্ব বা অ্যাগ্রোনমি বলছি। এই আমরা যদি খেয়াল করি, এই কৃষি তত্ত্বটা আসলে অনেক বড় এবং অনেক পুরনো ইতিহাস। পৃথিবীতে মনে হয় মানুষ প্রথম কৃষিকাজটা সম্পর্কেই ভালো ধারণা নিয়েছিল এবং কৃষিকাজটা নিয়ে শুরু করে, যে আমরা খেয়াল করি। এখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে পৃথিবীতে মানব জাতির আগমনের সাথে সাথেই কিন্তু এই অ্যাগ্রোনমি যুগের সূচনাটা হয়, এবং তখন মানুষ ছিল অত্যন্ত অসহায়, যাযাবর এবং বাড়িঘর বা ওই জাতীয় বলতে কিছুই তেমন কিছু ছিল না। নানা প্রকার হিংস্র ও বন্য পশু আক্রমণ থেকে রক্ষা পেতে নিজেদের সুবিধা মতো পাহাড়ের গুহায়, সেখানে মাটির গর্তে বা গাছের ছাল, তারা সেখানে এই গাছের ডালে দলবদ্ধভাবে বসবাস করত। আর প্রকৃতির কাছে এতই অসহায় ছিল যে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন হিসাবে তারা খাদ্য ফসল উৎপাদনের কোনো ধারণাই তেমন ছিল না। কিন্তু ক্ষুধার তাড়নায় তারা আশ্রয়স্থল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতো এবং প্রাকৃতিকভাবে জন্মানো ফলমূল তাদের ক্ষুধা নিবারণের একমাত্র অবলম্বন ছিল। কিন্তু খাদ্যের অন্বেষণে তারা নিষ্কণ্টক ছিল না। হিংস্র প্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করে অন্বেষণ চলতো। এবং সেই সময় থেকে আস্তে আস্তে এই যে একটা সময় যখন তারা বন্য যে উদ্ভিদ দেখতে পেত, তাতে খাদ্য আহরণ করলো, সময়ের পরিবর্তনে বা পরিক্রমায়, যেমন ওই সময়ের পরপরই তারা দেখা গেল বিভিন্ন বন্য প্রাণী ওরা শিকার করে খাওয়া শুরু করলো। একসময় প্রস্তর যুগ আসলো, অগ্নি যুগ আসলো, পশুপালনের যুগ আসলো। তো এই যুগগুলি কাটানোর পরেই কিন্তু মূলত আমাদের ফসল উৎপাদনের যুগটা চলে আসে। তো সেখানে যদি আমরা খেয়াল করি, এই ফসল উৎপাদনের যুগের পরেই কিন্তু যাযাবরের সময়কালটা অনেকটাই অতিক্রান্ত হয়ে আসে। আমরা এই বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমরা শুধুমাত্র কৃষি ইতিহাসে সেখানে খেয়াল করি, যে আধুনিক যে কৃষি বিজ্ঞানটা সূচনা ঘটেছিল, একটি দুর্ভিক্ষ ঘটেছিল ব্রিটিশ শাসন আমলে। আমরা মূলত যদি খেয়াল করি দেখি, সেই 19 শতকের দিকে, সেখানে 1864 থেকে 66 সালের দিকে লর্ড লরেন্স দুর্ভিক্ষ কমিশন যে গঠন করে। পরবর্তীতে এই ব্যাপারে রাজকীয় কমিশনের যে ভারতবর্ষে কৃষি এবং গ্রামীণ ব্যবস্থাপনা জরিপে একটি বিশদ পরিষদ সম্পর্কিত বর্ণনা চলে আসে। এবং 1880 ও 1901 সালে দুর্ভিক্ষ কমিশন এবং 1903 সালে সেচ কমিশন ও এই এলাকার কৃষি উন্নয়নে পরামর্শ প্রদান করে। লর্ড কার্জন এর আমলে 1905 সালে কেন্দ্রীয় সরকারের আওতাধীন সর্বপ্রথম কৃষি বিভাগ একটি প্রদেশ খোলা হয়। আমরা যদি খেয়াল করি, একটি প্রদেশে খোলা হয়, সেখানে সদর দপ্তর ছিল কলকাতায়। এর পরপরই 1909 সালে তেজগাঁও, ঢাকাতে কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রটা খোলা হয়। এতে ৩ টি বিভাগ ছিল, যেখানে একটি দানাদার ফসল এবং একটি আঁশ ফসল ও কৃষি রসায়ন ছিল। এবং সমসাময়িক সময়ে হুগলি এবং ঢাকা ফার্মে ২ টি স্কুল প্রতিষ্ঠিত হয়। ঢাকা ফার্মে আরো ২ টি বিভাগ, সেখানে একটি হচ্ছে গবাদি পশু প্রজনন, আর একটা হচ্ছে কৃষি প্রকৌশল সংযোজিত হয়। ঢাকা ফার্মে গবেষণার কাজ সুন্দরভাবে চলছিল এবং সম্ভবত সে কারণেই
বাংলাদেশে বিএআই বা বঙ্গীয় কৃষি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় তৎকালীন বঙ্গে। ১৯১৪ সালের দিকে একজন উপপরিচালক এবং ৬ জন বিভাগীয় কর্মকর্তার নিয়োগের মধ্য দিয়ে মূলত আমাদের ফসল ও গোসম্পদ সম্প্রসারণ কার্যক্রম শুরু হয় এবং ১৯৪০ সালের দিকে সারা বাংলাদেশে এই অ্যাগ্রোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি জেলায় একটি করে জেলা কৃষি কর্মকর্তা পদ সৃষ্টির মাধ্যমে জেলা কৃষি কর্মকর্তা নিয়োগ দেয়। অ্যা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা সদরে প্রদর্শনী খামার গড়া হয় এবং উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৩৯-৪০ সালের দিকে এই অ্যাগ্রোনমির আমরা যদি দেখি সে কৃষি অনুষদ বিভাগ খোলা হয়। সেখানে ২ বছর মেয়াদী বিএসসি এগ্রিকালচার ডিগ্রি প্রদান করা হলো। পরবর্তীতে ঢাকা ফার্মে গড়ে ওঠা বিআইএ তে ২ বছর মেয়াদী বিএসসি এগ্রিকালচার ডিগ্রি লাভের জন্য অর্জন করার সুযোগ দেওয়া হয়। পাঠ্যক্রমে সেখানে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ছিল এই লেখাপড়ার পদ্ধতি। আমাদের বাংলাদেশে এই যে ১৯৪৭ সালের পর বিআইএ টা রূপান্তর করা হয়। যে পূর্ব পাকিস্তানে সেখানে ইপিএআই এবং ১৯৬১-৬২ সালে বাংলাদেশের যে ময়মনসিংহ যে পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেটা আমরাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ নামে আমরা জানি। এভাবেই কিন্তু বাংলাদেশের এই যে অ্যাগ্রোনমিকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে সরকারি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠান ভিত্তিক আধুনিক কৃষি ব্যবস্থার বা অ্যাগ্রোনমির সূচনা ঘটে। আমরা যদি এই অ্যাগ্রোনমির পরিসরটা খেয়াল করতে চাই যে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে ঠিক আছে। কিন্তু অ্যাগ্রোনমির পরিসর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে অবশ্যই মৌলিক চাহিদা আছে। এই মৌলিক চাহিদা পূরণে যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, অন্ন এই বিষয়ের ক্ষেত্রে আমরা অ্যাগ্রোনমি বড় একটা উৎস হিসেবে কাজ করে। আমাদের জ্বালানি বড় একটা বিষয়। এই জ্বালানি সমস্যার সমাধানে ও আসবাবপত্রের উৎস হিসাবেও কিন্তু এটা যথেষ্ট ভূমিকা পালন করে। অ্যাগ্রোনমি সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ থাকে যেখানে বেকার সমস্যাটা আ অনেকটাই সমাধান করে থাকে। কৃষি শিল্প অর্থাৎ কৃষির সহিত সম্পর্কিত যে আমাদের শিল্পগুলি আছে, অ্যাগ্রোনমির কারণে এটা যথেষ্ট সম্প্রসারিত হয়। একই সাথে বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। জাতীয় এবং রাজস্ব আয়ের অন্যতম একটা উৎস হয় আমাদের অ্যাগ্রোনমি। এর সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক বাণিজ্য এবং আ দেশীয় বাণিজ্য, যার কারণে বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনেও সহজ হয়। অ্যাগ্রোনমি কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতিকে যথেষ্ট সচল করে রেখেছে। অ্যা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে এই অ্যাগ্রোনমি আমরা যদি খেয়াল করে থাকি। আমরা একই সাথে চলে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের হর্টিকালচার। হর্টিকালচারের ছবিতে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এই সেখানে একটা ছবি দেয়া আছে স্ক্রিনে। দেখা যায় কতগুলি ড্রামের মধ্যে বেশ কিছু শাকসবজি চাষ করা আছে। তাতে বোঝাই যাচ্ছে যে আমাদের জমিতে শাকসবজি চাষ করাটাই বা বাড়ির আশেপাশে ফুল, ফল, আ সবজি এমনকি ছাদেও হতে পারে এই হর্টিকালচার এর অংশ। আমরা যদি হর্টিকালচার শব্দটা দেখি, হরটাস এবং কোলার এই ২ টি শব্দ থেকেই কিন্তু আমাদের এই হর্টিকালচার এর উদ্ভব। অতএব হর্টিকালচার বা উদ্যান তত্ত্বটা হলো বাগানে চাষ করা। কৃষি বিজ্ঞানের যে শাখায় উদ্যান তৈরি, উদ্যান সংরক্ষণ, উদ্যানে রোপণকৃত উদ্ভিদের পরিচর্যা, ফসল উৎপাদনে বিভিন্ন নীতি ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে উদ্যান তত্ত্ব বা হর্টিকালচার বলে। আমাদের এই হর্টিকালচার যদি আমরা খেয়াল করি, এই হর্টিকালচার এর পরিসর যে উদ্যানজাত উদ্ভিদ চাষ করে শর্করা, খনিজ এবং ভিটামিনের অভাব পূরণ করা যায়। কারণ কি শাকসবজিটা অনেকটাই আমাদের খনিজ এবং ভিটামিনের উৎস হিসেবে কাজ করে থাকে। এরপরে ভূমি ব্যবস্থাপনা। আমাদের যে বাড়ির আশেপাশে যে জমি পড়ে থাকে বা পতিত জমি বা একটু উঁচু জমিগুলি, সেই জমিগুলিতে মূলত একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা এই হর্টিকালচার এর অংশ। এবং খামার পরিচালনা করা হয় বিভিন্ন ধরনের মৃত্তিকা উন্নয়নেও কিন্তু সম্পূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রকার ফুলের ও শোভাবর্ধনকারী গাছের চাষ করে
কোনো জায়গার সৌন্দর্য বৃদ্ধি করে মানসিক প্রশান্তি পাওয়া যায়। কর্মসংস্থান ও বেকারত্ব লাঘবেও এই উদ্যান তত্ত্ব সরাসরি ভূমিকা পালন করে থাকে। উদ্যান তত্ত্বের জ্ঞানের মাধ্যমে অনেক গাছের অঙ্গজ প্রজনন বৃদ্ধি করা, আগাম ফুল-ফল ধারণ, ফুল ও ফলের মান উন্নয়নগুলি উৎপাদন করা সম্ভব। তো এখানে একটা জিনিস আমরা বলি, উদ্যানের যে পরিসর প্রেক্ষাপটে আমরা যদি খেয়াল করি এখানে যথেষ্ট গুরুত্ব বহন করে। যেমন উদ্যান তত্ত্বটা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের বেশ দেশের জাতীয় রাজস্ব হইতে শুরু করে জাতীয় আয়ের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা আ রেখে চলছে। এটা সম্পর্কে একটু না বললেই নয়। যেমন স্বল্প পরিসরে অল্প জায়গায় উদ্যানে উদ্ভিদ চাষ করা সম্ভব এবং অ্যা উদ্যানে এমন কিছু চাষ যেটা কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব এবং সম্মান বৃদ্ধির সাথে জড়িত। যেমন আপনি ফুল চাষ করলেন বা ফুলের বাগান করলেন। সেখানে নান্দনিক বাগান নিঃসন্দেহে মানুষের চিত্ত বিনোদনের জন্য একটা বড় একটা বিষয়। এটা কিন্তু যেকোনো শ্রেণীর মানুষই করতে পারে। আর এরপর আমরা যদি ফলের বাগান চিন্তা করি, একদম ফলের বাগান অনেক বড় একটা আম বাগান। সেটা যদি একজন মানে একজন উচ্চপদস্থ ব্যক্তিও যদি করে থাকেন বা সমাজের ভিভিআইপিও করে থাকেন, কেউ যদি এটাকে অন্যভাবে দেখার সুযোগ থাকবে না। বরঞ্চ তার সম্মান বৃদ্ধি পাবে যে তার অনেক বড় একটা আম বাগান আছে, অনেক বড় একটা লিচু বাগান আছে অথচ সে এর সাথে ব্যবসাও করতে পারে। তাহলে অতএব এই জায়গাটা কিন্তু ব্যক্তিত্ব একটা বড় বিষয় এবং এই ধরনের হর্টিকালচার এর চাষবাসে একটা মানসিক শান্তি এবং উপার্জনের সাথে জড়িত থাকে। আবার অনেকটাই আমাদের খাদ্যের উৎস হিসেবে কাজ করে। যেমন শাকসবজিগুলি বা ফল আমাদের খাদ্য উৎস প্লাস দৈহিক চাহিদা পূরণে বা দেহের যে পুষ্টিকর যে চাহিদাটা আমাদের থাকে, সেই পুষ্টির চাহিদার জায়গাটা অনেকটাই পূরণ করে নিয়ে আসছে আমাদের। তো এই যে হর্টিকালচার এর চাষবাসটা আবার এখন যেহেতু একটু উঁচু জায়গায় করা হয়, চাইলে মোটামুটি ১২ মাসে এই ধরনের চাষবাস করা যেতে পারে। আমরা এরপরে চলে যাচ্ছি এই এগ্রোনমি এবং হর্টিকালচার প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে বেশ কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে। আমরা ১ম এ ইনস্টিটিউট গুলোর নাম একটু বলি এবং ২ টা ইনস্টিটিউটের নামের বর্ণনা আমরা একটু দিব। বাংলাদেশ রাইস বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BARI বাড়ি, যার প্রধান কার্যালয়টা আমরা যদি খেয়াল করি অ্যা জয়দেবপুর, গাজীপুর। এরপর হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BRRI। এরপর হচ্ছে বাংলাদেশ অ্যাটমিক এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল সংক্ষেপে BARC, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BJRI, বাংলাদেশ যে সুগার কেন রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট SRTI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BTRI, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার সংক্ষেপে BINA, এরপর আমরা যদি খেয়াল করি বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BFRI, সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট SRDI। আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে ২-১ টা প্রতিষ্ঠান সম্পর্কে একটু না বললেই নয়। কারণ এগুলি আমাদের এই ইয়াতে জ্ঞানমূলক কোশ্চেন বা আমাদের অ্যা সাধারণ সৃজনশীল প্রশ্নে আসার পাশাপাশি বিসিএস পরীক্ষাগুলি বা বিভিন্ন ইন্টারভিউ গুলিতেও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জানা থাকতে পারে। এমনকি ভাইবা বোর্ডেও যেহেতু তোমরা বোটানি শিক্ষার্থী তোমাদেরকে জিজ্ঞেস করাটাই স্বাভাবিক। সেখানে যদি আমরা বলি যেমন বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সংক্ষেপে BARI, এটা সম্পর্কে তো বলতেই হয় যে এইটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি ঢাকা থেকে ৩৫ কিলোমিটার উত্তরে গাজীপুরে জয়দেবপুরে অবস্থিত। এটা ৩ টা শাখা রয়েছে যেখানে একটা গবেষণা শাখা, একটি অ্যা শিক্ষা শাখা এবং একটি প্রশিক্ষণ শাখা। এর মানে শিক্ষা শাখার অধীনে আবার ৩ টি কলেজ রয়েছে। বাংলাদেশ কৃষি কলেজ ঢাকা, পটুয়াখালী কৃষি কলেজ পটুয়াখালী, আর হচ্ছে হাজী দানেশ কৃষি কলেজ দিনাজপুর। তো এই যে বেশ কিছু উদ্দেশ্য নিয়ে এরকম বাংলাদেশের বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় যেটা অ্যাগ্রোনমির উপর এবং আমাদের হর্টিকালচার এর উপর ব্যাপক কাজ করে থাকে। যেমন নতুন, নতুন জাত উদ্ভাবন করা এবং নির্বাচন করা। একই সাথে ফসলের আধুনিক এবং নতুন পরিচার্যিক কার্যাবলী উন্নয়ন এবং উদ্ভাবন এবং উচ্চ ফলনের নিমিত্তে সেখানে পানির ব্যবস্থাপনার আধুনিক পন্থা উদ্ভাবন করা এবং পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা নিরূপণ ও ফসলের জন্য সার ব্যবস্থাপনা পদ্ধতি উন্নয়ন করা ও রোগবালাই ও পোকামাকড় দ্বারা সেখানে একটা ফসলের কি পরিমাণ ক্ষতি হয়, ক্ষতি নিরূপণ করে এবং তার পরবর্তীতে প্রতিকার কি করা যেতে পারে সেই বিষয়গুলি কাজ করা এবং ও ফলনের বৃদ্ধি, কৃষি জমির বা ফসলি জমির ফলন বৃদ্ধি এবং কৃষকের আয় কিভাবে বৃদ্ধি করা যায়, দক্ষ জনশক্তি তৈরি করা এবং কলেজগুলির পর্যায়ে যে স্নাতক যে শিক্ষা দেওয়া হয়
সেই শিক্ষা দানের ক্ষেত্রে তাদেরকে এই অ্যাগ্রোনমি সম্পর্কে বা ফসল চাষগুলি সম্পর্কে, হর্টিকালচার সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করা এবং মাঠ দিবস পালন করে কৃষকদের মাঝে এবং অন্যান্য সম্প্রসারণ কর্মীদের মধ্যে প্রদর্শনী ব্যবস্থা করে তাদেরকে দক্ষ করে তোলা এবং তাদেরকে অনেক জানান দেওয়া, জার্নাল এবং পুস্তিকা তৈরি করে, ম্যানুয়াল প্রকাশ তৈরি করে সেখানেও সাধারণ মানুষের মধ্যে বা শিক্ষিত মানুষের মাঝে তাদের এই প্রতিষ্ঠান সম্পর্কিত এবং পরবর্তী একাডেমিক হর্টিকালচার সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা। এই উদ্দেশ্যগুলো নিয়ে তৈরি করেছে, ইতিমধ্যে বেশ কিছু সফলতা অর্জন করেছে। যেমন আমরা যদি বলি অনেক উচ্চ ফলনশীল এবং উন্নত জাত উদ্ভাবন করেছে, যেমন গমের ১১টি, কাউন এর চিনার ১টি করে, গোল আলুর ৭টি, তারপর হচ্ছে ভুট্টার ৩টি, সরিষার ৩টি, চীনাবাদামের ৩টি, কাউনের ১টি, মোয়াক্কেলাই যেটা তার ১টি, সোলার ১টি এবং পাতা জাতীয় যে সবজি গিমা, কলমি, চীনা শাক, বাটি শাক তাদের ১টি করে জাত উদ্ভাবন এবং তুলার ২টি উন্নত জাত উদ্ভাবন করা হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের বাড়ি সবসময় এই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে কৃষির উন্নয়নে এবং আমরা যদি ধান গবেষণা ইনস্টিটিউট খেয়াল করি সংক্ষেপে BRRI, এটিও গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এবং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশের ধানের উন্নত জাত বা উফশী জাত উদ্ভাবন করা হচ্ছে মূল উদ্দেশ্য। এর পাশাপাশি ধানের বিভিন্ন রোগবালাই চিহ্নিত করে তার নিয়ন্ত্রণ করা, একই সাথে অনিষ্টকারী বিভিন্ন পোকামাকড় বা প্রাণী তাদেরকে শনাক্ত করা এবং প্রতিকূল পরিবেশে উন্নত জাত কিভাবে টিকে থাকবে, যেমন খরা সহিষ্ণু জাত, জলাবদ্ধতা, বন্যা সহিষ্ণু, ঘূর্ণিঝড় সহিষ্ণু এরকম জাতগুলি কিভাবে অ্যা উম অ্যা উদ্ভাবন করা যায় সেটি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে অনেক জাত উদ্ভাবনও করেছে। আমরা পাট গবেষণা ইনস্টিটিউট যদি দেখি, আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট কিন্তু ১৯০১ সালে একটা পাট কমিশনের মাধ্যমে এদেশে পাটের পরীক্ষা-নিরীক্ষা শুরু হলেও ১৯৬০ সালের দিকে পূর্ব পাকিস্তান পাট গবেষণা ইনস্টিটিউট জন্ম হয়। স্বাধীন হওয়ার পরে এটার নাম বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট হয় এবং বর্তমানে প্রতিষ্ঠানটি শেরেবাংলা নগরের ঢাকায় অবস্থিত। আমরা এইটার অনেকগুলি বিভাগ কাজ করে যাচ্ছে। এরপরে আমরা যে আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, এটা তো একেবারে আমাদের অত্যাধুনিক এবং আণবিক পর্যায়ে যে গবেষণা কাজ করে সম্পর্কে না বললেই নয়। এই প্রতিষ্ঠানটি কৃষিক্ষেত্রে আমাদের অ্যা অ্যা সার্থকভাবে কাজ করে যাচ্ছে। ১৯৬১ সালে এ ধরনের গবেষণা প্রথম বাংলাদেশে শুরু হয়। তখন ধানমন্ডিতে একটা ভাড়া বাড়িতে ছিল প্রতিষ্ঠানটি। পরে এটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাথে সম্পৃক্ত আ হয় ১৯৬৪ সালে। ১৯৭২ সালে ইনস্টিটিউটটি আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা থেকে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় ময়মনসিংহে। পরবর্তীতে ১৯৮২ সালে জুলাই মাস থেকে প্রতিষ্ঠানটির বর্তমান নাম বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা নামে পরিচিত হয়। এর বেশ কিছু শাখা রয়েছে, যে শাখাগুলির মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে যাচ্ছে। এখানে যেমন আ উদ্ভিদ প্রজনন এবং প্রাণীতত্ত্ব বিভাগ, তারপর হচ্ছে আ ফসল শারীরতত্ত্ব বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, কীটতত্ত্ব বিভাগ, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, কৃষি তত্ত্ব বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ। আমরা এরপর যদি খেয়াল করি প্রশিক্ষণ, যোগাযোগ ও প্রকাশনা বিভাগ, প্রশাসন ও সাপোর্ট সার্ভিস বিভাগ। এই বিভাগগুলি প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের এই অ্যাগ্রোনমি এবং আ হর্টিকালচার সেই উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে বাংলাদেশের এর সাথে আরেকটা বিভাগে আমি একটু বলতে চাচ্ছি, যেমন বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট চা গবেষণা কেন্দ্র। এই প্রতিষ্ঠানটি কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অবস্থিত এবং সেখানে কিন্তু ওরা চায়ের উপর যথেষ্ট কাজ করে যাচ্ছে। এরপর আমরা যদি খেয়াল করি বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশের যে চট্টগ্রাম জেলার ১৬ শহরে অবস্থিত। বনের উপর তারা কাজ করে থাকে এবং বন গবেষণা ইনস্টিটিউট। এটি একটি মানে তাদেরও অনেক গবেষণা সফলতা আছে আমরা দেখেছি। এরপরে যদি আমরা চলে যাই, আমরা ১ম অধ্যায়ের যে ইন্ট্রোডাকশন অংশটুকু আমরা শেষ করে ফেলেছি। আমরা ২য় শিরোনাম যেটা হচ্ছে টিলেজ। আজকে আমরা তোমাদের কর্ষণ সম্পর্কে বেশ কিছু ধারণা দিতে চাচ্ছি যে আমরা ফসলি উদ্ভিদ যে কর্ষণ করা হয়, সেখানে আমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমাদের একটি আধুনিক যন্ত্র ট্রাক্টর দিয়ে জমিকে অ্যা চাষ করা হচ্ছে, জমির মাটিগুলোকে আলগা করা হচ্ছে। এ এখানে বুঝাই যাচ্ছে কর্ষণ, অর্থাৎ জমির যে মাটিকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলাটাই মূলত কর্ষণ হয়। আমরা একটু সংজ্ঞা থেকে দেখি কি বলেছে। চাষাবাদের প্রাথমিক কাজ হলো ভূমি কর্ষণ।
সুতরাং যে প্রক্রিয়াতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতির সাহায্যে মাটিকে আলগা ও ঝুরঝুরে করে ফসল উৎপাদনের উপযোগী করা হয় তাকে কর্ষণ বা তিলেজ বলা হয়। তাহলে কর্ষণটা আমরা যদি খেয়াল করি, এখানে এই কর্ষণ উদ্দেশ্যগুলি কি? অনেকগুলি উদ্দেশ্য আমাদের এখানে কর্ষণে আছে। শস্য উৎপাদনের প্রেক্ষিতে জমির উপযুক্ত ভৌত অবস্থা সৃষ্টি করা কর্ষণের প্রধান উদ্দেশ্য। আগাছা ও আবর্জনা মুক্ত ঝুরঝুরে মাটি হালকা করে ফসল উৎপাদনের পক্ষে এটি একটি আদর্শ। আমরা যদি খেয়াল করি। জমিতে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় এবং মাটির সঙ্গে এগুলি ভালোভাবে মিশ্রিত করার জন্য কর্ষণ করা হয়। আমরা জমিতে জৈব সার প্রয়োগ করেছি, রাসায়নিক সার প্রয়োগ করেছি। প্রয়োগ করলে হবে না, সেটা যদি মাটির সাথে যথাযথভাবে না মিশে তাহলে কিন্তু ফসল উৎপাদনটা কিন্তু ভালো হবে না। আমরা যদি খেয়াল করে থাকি। ফসল উৎপাদন করতে গেলে সমহারের প্রয়োগ করতে হবে এবং শুধু তাই না, জমিতে বীজ বুনার আগে যেরকম আগাছা দমন একটা প্রয়োজন, সার প্রয়োগ যেমন প্রয়োজন এবং বীজ বোনার পরে অর্থাৎ অন্তর্বর্তী কর্ষণেরও প্রয়োজন আছে। নিড়ানি দেওয়া হোক বা আমরা সেখানে আগাছা তোলার ব্যবস্থা করা হোক, পানি সেচের ব্যবস্থা সবগুলি কর্ষণের অংশ। সেটা জমির শুরুতেও দেওয়া যেতে পারে, পরেও দেওয়া যেতে পারে। অ্যা জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং শস্যের মূলাঞ্চলে বায়ু চলাচল পথ সুগম করা। জমিতে পানি ধরে রাখতে পারে এমন ক্ষমতাটা তৈরি করাও কিন্তু কর্ষণের একটা অংশের মধ্যে পড়ে। শুধু তাই না, আমার পানি সেচ দিবে কৃষক এবং পানি নিষ্কাশন করবে, সেটা তো সুষ্ঠুভাবে করা যায়। এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে একজন কৃষককে। এই জমিতে এই কর্ষণের আরেকটা উদ্দেশ্য হচ্ছে পুরো জমিটাই একই ফসলের পুরো জমিটাই কিন্তু সমতল করা। সাধারণত মইকে ব্যবহার করে জমি সমতল করা হয়। যদি কোনো কারণে জমির এক পাশে নিচু আরেক পাশে যদি উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু জমিতে ফসলগুলি বিশেষ করে সেচ দেওয়া হয় এমন জমিতে দেখা যাবে কোনো একটা অংশে পানি জমে থাকবে, জলাবদ্ধতা তৈরি হবে, আরেকটা জায়গায় শুকিয়ে যাবে। এক্ষেত্রে ফসলটা একেবারে আসবে না। ফুল উৎপাদন, ফল উৎপাদনেও কিন্তু এদের আগে পরে হয়ে যাবে। যার কারণে কৃষকের সঠিক ফসল উৎপাদনেও ব্যাঘাত ঘটবে। তাই জমি সমতল করা একটা বড় বিষয়। আমরা এরপর যদি খেয়াল করি, জমিতে কিন্তু বিভিন্ন ধরনের অপকারী কীটপতঙ্গ বসবাস করে। আবার বিভিন্ন ধরনের প্রাণীও বসবাস করে। কীটপতঙ্গের কথা আমরা যদি ধান ক্ষেতেই যদি বলি, যেমন ধান ক্ষেতে মাজরা পোকা আছে, তারপর হচ্ছে পঙ্গপাল আছে। এই জাতীয় পোকা ধানের ব্যাপক ক্ষতি করে থাকে। এছাড়া আমরা বিভিন্ন ধানের জমিতে আমরা দেখতে পাই যে অ্যা ইঁদুর বসবাস করে। কারণ এদেরকেও কিন্তু একটা নিয়ন্ত্রণে আনা তাও কিন্তু কর্ষণের একটা মানে উদ্দেশ্য এবং কর্ষণের অন্তর্ভুক্তের মধ্যেই পড়ে। আমরা যদি কর্ষণের শ্রেণীবিন্যাসে চলে যাই সেখানে আমরা এই একটা ছক দেয়া আছে। ছকটা আমরা অ্যা পরবর্তীতে বর্ণনা আকারেই করতে যাচ্ছি আস্তে, আস্তে। ছকটা আমরা দেখতেই পাইছি যে কর্ষণকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা জমি তৈরি করার জন্য আর আরেকটা হচ্ছে পরবর্তী কর্ষণ। তো আমরা সেক্ষেত্রে একটু খেয়াল করি। এই যে কর্ষণের প্রকারভেদে এই কর্ষণ ২ প্রকার। একটা জমি তৈরির জন্য কর্ষণ, আরেকটা হচ্ছে অ্যা পরবর্তী কর্ষণ। জমি তৈরির জন্য যে কর্ষণটা আমরা এই যে এখানে অলরেডি চলে আসছে আমরা খেয়াল করতে পারছি। ফসল কাটার পর, পরের ফসল লাগানোর উপযোগী জমি তৈরি করার জন্য যে কর্ষণ, তাকে জমি তৈরি করার জন্য কর্ষণ বলা হয়। তাহলে আমরা একটা ফসল কেটে ফেলা হয়েছে, আরেকটা ফসল লাগাবো। ওই ফসলটা লাগানোর আগে জমিটা ফসল লাগানোর উপযোগী করাটাই হচ্ছে জমি তৈরির জন্য কর্ষণ। এবং এর মধ্যে আবার দেখা যায় ২ ধরনের এটা। একটা প্রাথমিক কর্ষণ, একটা গৌণ কর্ষণ। তো প্রাথমিক কর্ষণটা হচ্ছে ফসল কাটার পর জমিকে চাষযোগ্য করে তোলার জন্য যে কর্ষণ করা হয়, তাকে প্রাথমিক কর্ষণ বলে। এই প্রাথমিক কর্ষণ আবার ২ ধরনের, একটা শুকনো হতে পারে, আরেকটা হচ্ছে ভিজা কর্ষণ হতে পারে। শুকনো কর্ষণটা এরকম যে জমিতে উপযুক্ত আর্দ্রতা ২১ থেকে ২৩% থাকা অবস্থায় এই কর্ষণটা করা হয় আমরা দেখেছি। শুধু তাই না, এই কর্ষণটা করা হয় মূলত যেমন দানা শস্য থাকতে পারে, ধান, গম, কাউন এবং তেলবীজ, সরিষা, তিল, এরপর হচ্ছে সরিষার তিল আর তিসি, এদের ক্ষেত্রে এরপর ডাল জাতীয় উদ্ভিদ যেমন ছোলা, মটর, মুগ, বরবটি, আবার আলু বা সবজি জাতীয় বা মৌসুমী ফুল, এদের ক্ষেত্রে মূলত শুকনো কর্ষণ করা হয়। আর ভিজা কর্ষণ যেটা, তবে শুকনো কর্ষণের একটা বিষয় হচ্ছে যেখানে মাটিটাকে নরম, ঝুরঝুরে এবং সমতল করা হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য। যেখানে পানি ধারণ ক্ষমতা এবং বাতাস চলাচলের জায়গাটা ভালো থাকবে। আর ভিজা কর্ষণে যদি আমরা খেয়াল করি সেখানে জমিতেই পানি থাকবে ৪ থেকে ৫ সেন্টিমিটার। সে পানি থাকা অবস্থায় কর্ষণ করা হবে যাতে মাটিটা কাদা, কাদা হয় এবং নরম হয়
সাধারণত ওই যে ধানের যে বীজতলা আহ, করার জন্য বা আখের বীজতলা করার জন্য, পেঁয়াজের বীজতলা করার জন্য এরকম ক্ষেত্রেই মূলত বীজাকর্ষণ করা হয়, অথবা আবার ইরি ধানের চারা রোপণ করার জন্য কিন্তু বীজাকর্ষণ করা হয়ে থাকে। আমরা যদি আসলে ভালো করে একটু যদি খেয়াল করি, শুকনো কর্ষণ ভিজা কর্ষণ একটু তফাৎ আছে। আমরা সেখানে দেখেছি যে শুকনো জমিতে আর্দ্রতা থাকতে হবে, আর্দ্র থাকাটা উপযোগী। আর ভিজা জমিতে পানি থাকতে হবে, 4 থেকে 5 সেন্টিমিটার পানি থাকতে হবে। আর শুকনো কর্ষণটা করা হয় ডাঙ্গা, সেখানে জমির ফসল চাষের জন্য শুকনো কর্ষণ করা হয়। আর ভিজা কর্ষণটা করা হয় মূলত নিচু জমিতে, যেখানে ধান, গম এসব চাষ উৎপাদন করা হবে। শুকনো কর্ষণের জন্য মাটি নরম, আলগা এবং ঝুরঝুরে করা হয়। আর ভিজা কর্ষণে মাটি নরম এবং কাদা কাদা হয়ে থাকে। শুকনো কর্ষণের ফলে মাটির নিচে কোনো অবদ্ধ স্তর সৃষ্টি হয় না। কিন্তু ভিজা কর্ষণে সেখানে আমরা যদি দেখি মাটির নিচে একটি অবদ্ধ স্তর সৃষ্টি হয় এবং পানি চুইয়ে মাটির নিচে যাতে যেতে না পারে সেরকম একটা স্তর তৈরি হয়। শুকনো কর্ষণ দেওয়া জমিতে বীজ বা চারা লাগানো যায়। আর কাদা করা জমিতে ধান, গম ইত্যাদি ফসলের চারা, মানে চারা রোয়া করা যায়। এই রোপণ করার জন্য করা হয় বীজা কর্ষণ। এই গেল ভিজা কোশ্চেন এবং শুকনো কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্সটা আমরা দেখলাম। এরপর আমরা গণ কোশ্চেনে চলে যাই। গণ কোশ্চেন হচ্ছে প্রাথমিক কোশ্চেন করা শেষ। এখন হালকা এবং সূক্ষ্ম কাজ করার জন্য, যেমন জমির মাটিগুলি সমতল করা, বড়, বড় মাটির ঢেলাগুলি ভেঙে দেওয়া, সেখানে মাটিতে সার মিশানো, এই কাজগুলি করা হয় মূলত গণ কোশ্চেনের জন্য। আমরা এটা গেল প্রাথমিক কোশ্চেন। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, সেটা হচ্ছে জমিতে বীজ বোনা বা চারা রোপণ করার পর থেকে ফসল তোলার আগ পর্যন্ত যে কর্ষণ করা হয় সেটাই মূলত পরবর্তী কর্ষণ। পরবর্তী কর্ষণ আবার ৩ প্রকার। একটা হচ্ছে আমরা যদি খেয়াল করি ন্যূনতম কর্ষণ। ন্যূনতম কর্ষণটা হচ্ছে উত্তম বীজতলা তৈরি, বীজের তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম, গাছের উপযোগী অবস্থা সৃষ্টি করা প্রভৃতি কাজের জন্য যতদূর সম্ভব কম করে কর্ষণ করার প্রক্রিয়াকে আমরা বলছি ন্যূনতম কর্ষণ। শূন্য কর্ষণ কোনটা? শূন্য কর্ষণ হচ্ছে কম যন্ত্রপাতির সাহায্যে জমিতে বীজ বোনার উপযোগী মাটি তৈরি করার জন্য যে কম সংখ্যক কর্ষণ করা হয় তাকে জিরো কর্ষণ বা শূন্য কর্ষণ বলে। আরটা আছে ব্লাইন্ড কর্ষণ। ব্লাইন্ড কর্ষণ হচ্ছে আখ, আলু প্রভৃতি ফসল লাগানোর পরে অনেক সময় দেখা যায় যে ৩-৪ সপ্তাহ লেগে যায় এই চারাগুলো অঙ্কুরিত হতে তাদের। তখন জমিতে একটু রস বা পানি যোগান দিতে হয়। এই যোগান দিতে গিয়ে বা পানির সেচ দিতে হয়। তখন দেখা যায় উপর স্তরটা পাতলা একটা আবরণ এমনভাবে তৈরি হয় যে বীজ অঙ্কুরিতর জন্য একটু প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায়। এরকম পরিবেশে কোদাল দিয়ে বা খুরপি দিয়ে একটু মাটিটা আলগা করে দেওয়াটা হচ্ছে ব্লাইন্ড কর্ষণ। আমরা এরপরে খেয়াল করি কর্ষণগুলি যে আমরা করব, কর্ষণের সুবিধাগুলি কি হতে পারে? আমরা কর্ষণের সুবিধা হচ্ছে জমিকে আগাছা মুক্ত রাখবো, আবর্জনা মুক্ত রাখবো। জমিতে ফসল চাষ করব, আগাছা হবে এটি স্বাভাবিক। কিন্তু আগাছাটা হচ্ছে একটা জমির সবচেয়ে বড় শত্রু। তো এই আগাছা মুক্ত করা ফসলের প্রধান উদ্দেশ্য, সেটা যেভাবে হোক। জমিতে আবর্জনা হওয়াটা স্বাভাবিক, আবর্জনা মুক্ত। মাটিকে নরম ও ঝুরঝুরে করব, মাটির গঠন সূক্ষ্মতর ও ধারাযুক্ত হয় সেটা আমরা খেয়াল রাখতে হবে। কর্ষণের মাধ্যমে উদ্ভিদ পোষক ও প্রদত্ত সার, আগাছা ফসলের গোড়া, সবুজ সারের গাছ, মাটি পরিশোধনকারী রাসায়নিক দ্রব্য, আগাছা ও পোকা দমনকারী রাসায়নিক ঔষধ প্রভৃতি মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া। এরপর হচ্ছে কর্ষণের ফলে অনেক অপকারী কীটপতঙ্গ সূর্যালোকে মারা যায়। অনেক উপকারী জীবাণুর সুষ্ঠু বৃদ্ধি ও প্রয়োজনীয় পুষ্টি বৃদ্ধি পায়। আবার অনেক অপকারী অ্যা যে জীবাণু, তারাও কিন্তু প্রতিকূল অবস্থায় পড়ে তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কর্ষণে কিছু অসুবিধাও আছে। আমরা যদি খেয়াল করি ঢালু জমিতে কিন্তু কর্ষণ করলে, যদি সেখানে হাল চাষ করা হয়, দেখা যায় বৃষ্টিপাত অথবা বায়ু প্রবাহের কারণে কিন্তু আ মাটিগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। ভূমি কর্ষণের ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ হ্রাস পেতে পারে। ফসলি জমিতে কর্ষণ করলে যন্ত্রপাতির কারণে ফসল আঘাতপ্রাপ্ত হতে পারে। এতে একটু খেয়াল রাখতে হবে যে এত ফসল বিভিন্ন জীবাণুর আক্রমণে রোগাক্রান্ত হয়ে পড়তে পারে। জমির কর্ষণে ফসল উৎপাদন খরচ অ্যা বেড়ে যায়। লাঙ্গল দিয়ে জমি কর্ষণ করলে যে গভীরতায় লাঙ্গল চালানো হয়, তার নিচে মাটির শক্ত স্তর অ্যা তৈরি হয়। ফলে যে সকল গাছ গভীর মূল বিশিষ্ট হয় তাদের ফলন কিন্তু ভালো হয় না। আমরা এরপরে খেয়াল করি
কৃষিতাত্ত্বিক বাস্তবায়ন। আমরা এই যে কৃষি তত্ত্ব বা এগ্রিকালচারাল যে ইমপ্লিমেন্টস করবো এই কর্ষণটা, সেক্ষেত্রে বাস্তবায়নে আমাদের বেশ কিছু বিষয় জড়িত। যেমন এব আমরা মাটিকে আলগা করতে হবে। বপন করা বীজের সুষ্ঠু যেই বিষয়গুলি উদ্ভিদ অঙ্কুরোদ্গমের জন্য মাটি আলগা বা নরম করাটাই হচ্ছে তার বা বা বাস্তবায়নের প্রধান একটি বিষয়। এটা লক্ষ্য রাখতে হবে। আগাছা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। আর বড়, বড় মাটিগুলিকে মুগুর দিয়ে হোক বা অন্য কোনো কৃষি যন্ত্রপাতির মাধ্যমে হোক, ডিলাগুলিকে ভেঙে ছোট, ছোট মিহি গুঁড়ায় পরিণত করতে হবে। মাটির জমির উপরিভাগ সমান করতে হবে। তারপর যে ফসল অবশিষ্ট যে মাটিগুলি থাকে, সেখানে মাটির সাথে মিশানো বা সরিয়ে ফেলা। এ এবং ফসলের যে পচিশ থাকবে, আগের ফসল উঠানোর পর তার যে গোড়াগুলি থাকে বা খড়গুলি থাকে সেগুলিকে ওই জমিতে হয় মিশিয়ে দিতে হবে, সারে পরিণত হবে অথবা সেটাকে জমি থেকে সরায় নিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় ওরকম খড়পোঁটা বা গাছের ফসলি গোড়াগুলিকে জমিতে পুড়িয়ে ফেলা। তাহলে এতে কি হয়? কিছু ক্ষতিকর জীবাণুও ওই গাছের মধ্যে যে ছিল সেটা ধ্বংস হয়। আর একই সাথে জমিতে সারেও পরিণত হয়। আমরা এরপর যদি খেয়াল করি সার মিশ্রিত করা, সেখানে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম জাতীয় সার অ্যা মিশ্রণ করা যেতে পারে। সেখানে নাইট্রোজেন জাতীয় সার যেমন আমরা ইউরিয়া সার ব্যবহার করি। টিএসপি জাতীয় যেমন ট্রিপল সুপার ফসফেট যেটা ফসফেট জাতীয় সার, এমপি সার যেটা হচ্ছে মিউরেট অফ পটাশ সার আমরা ব্যবহার করে থাকি। ফসলের গোড়ায় মাটি তুলে দেওয়া। যেমন একটা ফসলের গুণগত মান উন্নয়নে বা ফলন বাড়ানোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই যখন সারিবদ্ধ ফসল করা হয়, তার গোড়ায়, গোড়ায় মাটি তুলে দিলে ফসলের মানটা তো উন্নত হয়, একই সাথে সেচ কাজে সুবিধা হয়। আমরা বেশ কিছু কর্ষণ যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। যেমন লাঙ্গল। আমাদের দেশীয় যন্ত্রের মধ্যে অন্যতম বড় একটি হাতিয়ার কৃষিকাজের জন্য। সেখানে লাঙ্গলের যে কাঠ দ্বারা তৈরি পুরোটাই এটা হচ্ছে ইস, এটা হচ্ছে একটা হাতল এবং এইটা তার অ্যা দেহ। আরেকটি খিল দিয়ে এটাকে আটকানো হয় এবং এইটা একটা যে ফলাটা কিন্তু লোহার তৈরি হয়। এটা হচ্ছে কোদাল আমাদের বাংলাদেশের দেশীয় আরেকটি যন্ত্র কৃষিকাজের জন্য। আমরা এরপরে যদি দেখি নিড়ানি যেটা আ নিড়ি দেওয়া হয়, এটা অন্তর্বর্তী কোষণের কাজে লাগে। আরেকটা হচ্ছে বিদা, এটাও অন্তর্বর্তী কোষণে কাজে লাগে। এটা হচ্ছে মই, এই যে মই দিয়ে কৃষক কিন্তু জমিকে সমতল করতেছেন, যেখানে গরু ব্যবহার করে। এরপর হচ্ছে এটা হচ্ছে জোয়াল, এই যে যদিও কৃষক লাঙ্গল দিয়ে হাল দিচ্ছেন, কিন্তু গরুর কাঁধে যে যন্ত্রটা এটাকে দেশীয় যন্ত্র যেটাকে জোয়াল বলে। এটা হচ্ছে খুরপি যেটা গাছের গোড়ায় মাটিগুলোকে আলগা করার কাজে ব্যবহার করা হয়। আর এইটা হচ্ছে একটা উন্নত ধরনের নিড়ানি। আদি ধরনের যে নিড়ানিটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এই উম খুব সময় লাগে জমিতে নিড়ানি দিতে। কিন্তু সারিবদ্ধভাবে যেসব জমি চাষ করা হয় যেমন আলু হোক, গম হোক বা ধান হোক তাদের মাঝখান দিয়ে খুব দ্রুত নিড়ানি দিতে এই যন্ত্রটা বেশ কাজ দেয়। তারপর হচ্ছে ফসল কাটার জন্য আমাদের বর্তমানে ফসল কাটার জন্য এই যন্ত্রটি বেশ ব্যাপক সমাদৃত হয়ে আছে সম্প্রতি। অ্যা এই ক্ষেত্রে একটু ব্যয়বহুল হলেও অল্প সময়ে অনেক একর মানে একরের পর একর জমি দিনে কাটা যায়, ফসলি জমি। এরপর হচ্ছে এটা হচ্ছে চারা রোপণ করার জন্য খুব অল্প সময়ে এখানে কিন্তু অ্যা একটা আমরা যদি বলি অল্প সময়ে অনেক জমিতে লাগানো হয়। সেখানে একজন কৃষক কিন্তু কম খরচে কিন্তু এই কাজটা করতে পারেন। একটা এলাকায় হয়তো প্রত্যেক কৃষকের এই যন্ত্র থাকে না। দেখা যায় একজনের থাকে। এই ইতিমধ্যে তো সরকারিভাবেই কৃষি কর্মকর্তার মাধ্যমে এগুলি বিনামূল্যে কৃষকদের কাছে অ্যা উম সরবরাহ করা হচ্ছে কাজ করার জন্য। তে এই খুব সহজেই এই যন্ত্রগুলি কাজ করে। আমরা আরেকটা জিনিস যদি দেখি যেমন এই যে কৃষিকাজের জন্য পাওয়ার টিলার একটা আধুনিক যন্ত্র। আ আরো বড় আধুনিক যন্ত্র হচ্ছে যে ট্রাক্টর। তো এই যে যন্ত্রপাতিগুলি আমরা দেখলাম অ্যা এই এইগুলি কিন্তু বর্তমানে খুব হাই পাওয়ার এর কাজ করে থাকে। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আমাদের দেশীয় যন্ত্রপাতি এবং কিছু আধুনিক যন্ত্রপাতি, এই যন্ত্রপাতির পাশাপাশি আরো বেশ কিছু যন্ত্রপাতি যেমন মুগুর থাকতে পারে, সেখানে মুগুর ছোট হতে পারে, লম্বা হাতওয়ালা থাকতে পারে। আবার আমাদের কিন্তু মোলবোর্ড লাঙ্গল আছে বা কিষান লাঙ্গল আছে। দেশি লাঙ্গল, মোলবোর্ড লাঙ্গলের মধ্যে কিছু তফাৎও আছে। তো এই বিষয়গুলো যেমন দেশি লাঙ্গলটা বেশ একটু হালকা হতে পারে, কৃষক সহজেই কাঁধে দিতে পারে। মোলবোর্ড লাঙ্গলটা একটু আকারে একটু ভারী হয়।
আর দেশি লাঙ্গলটা ছোট গরু দ্বারাও টানা যায়, কিন্তু মূল লাঙ্গল টানতে গেলে কিন্তু একটু বড় ধরনের লাঙ্গলের প্রয়োজন হয়। দেশি লাঙ্গল দ্বারা ভি আকৃতির মতো গাত তৈরি হয়, কিন্তু মোলবোল্ডের দ্বারা কিন্তু ইউ আকৃতির গর্ত তৈরি হয়। বেশি গভীর পর্যন্ত মাটি চাষ করা যায় না দেশি লাঙ্গল দ্বারা, কিন্তু মোলবোল্ড লাঙ্গল দিয়ে কিন্তু অনেক বেশি চাষ করা যায়। আর দেশি লাঙ্গল কষিত মাটিকে উল্টাতে পারে না, কিন্তু মোলবোল্ড লাঙ্গল কষিত মাটিকে সহজে উল্টাতে পারে। আমরা লাঙ্গল সম্পর্কে একটু ধারণা দিলাম। তো এরপরে আমরা এতক্ষণ যে লেকচার দিলাম সেখানে আমাদের এই লেকচারে যেসব বইগুলো আমরা হেল্প নিয়েছি, যে বুক রিকমেন্ডেড, সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ এগ্রিকালচার, যিনি লেখক হচ্ছেন আব্দুল আলিম, প্রোপাগেশন অফ হর্টিকালচার যেটা হচ্ছে অ্যাড্রিয়ান্স অ্যান্ড এফ আর ব্রিশন, অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার অ্যান্ড এফরেস্টেশন, যেটা লেখক হচ্ছেন এমডি জিল্লুল বারী এবং এম মাহফুজুর রহমান খান, আর এটা হচ্ছে ফলের বাগান এম ফেরদৌস মন্ডল। এই বইগুলি সহায়তা আমরা নিয়েছি লেকচার তৈরি করার ক্ষেত্রে। আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই আজকের লেকচারটি আশা করছি যে ভালো লেগেছে। তোমরা নিয়মিত পরবর্তী লেকচারগুলিও করবে প্রত্যাশা রইল। আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।